বিএনপি সরকার ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকারের ফাঁদে এমনভাবে পড়েছে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একথা আমি অনেকবার বলেছি। সেই ফাঁদ এখন দৃশ্যমান হচ্ছে, আপনাদেরকে দেখাবো। দর্শক, বিএনপি ক্ষমতায় এসেছে ৬টা শক্তির হাত ধরে। তার মধ্যে একটা শক্তি ইউনূস সরকার। ইউনূস সরকার বিএনপিকে সেই লন্ডন বৈঠক থেকে একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে দিয়েছে। এবং মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট, মিডিয়া, বাংলাদেশি ডিপ স্টেট, এরা তো আছে। এখন বিএনপি সরকার একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে, ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। কি এমনি এমনি না, তাদের নিরাপত্তা নিশ্চিত করে, কারো কারো সেফ এক্সিট নিশ্চিত করে, এবং তাদের যে কিছু এজেন্ডা, এটাও বিএনপির মাধ্যমে করাতে পারবে। এটা নিশ্চিত হয়েই বা এটার বিনিময়ে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। ওই যে বিনিময় মানে হচ্ছে ফাঁদ। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি ক্ষমতা এনে দিয়েছে। কেন? বিএনপি কমিটমেন্ট করেছিল নির্বাচনের 3 দিন আগে যে আপনারা যদি আমাদেরকে ক্ষমতা আসতে সহায়তা করেন, তাহলে এই যে কথিত বাণিজ্য চুক্তি, গোপন চুক্তি, আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনাদের কাছ থেকে বোয়িং কিনবো, বার্মা এক বাস্তবায়নে আমরা সহায়তা করব, সেন্ট মার্টিন নিয়েও কিছু জনগণকে ধোঁয়াশায় রেখে কিছু একটা প্রয়োজন করব, যাতে আপনারা সেফ প্যাসেজ অথবা হিউম্যানিটেরিয়ান করিডর ইউজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা। এগুলো সব আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন এইটা কিন্তু একটা ফাঁদ। এই যে বোয়িং কেনা, তাদের কাছ থেকে কাঁচামাল কেনা, কিনতে বাধ্য হওয়া, এটা একটা ফাঁদ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা চীন, রাশিয়া থেকে তেল কিনতে পারবো না, গ্যাস কিনতে পারবো না, কিছুই পারবো না। এই বিষয়গুলো হচ্ছে ফাঁদ। ঠিক তদ্রূপ এই যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে যুক্তরাষ্ট্র বিএনপি ক্ষমতায় আসতে সহায়তা করেছে, যুক্তরাষ্ট্রের ফাঁদে বিএনপি সরকার। এবং এটা তো দেখছেন এখন রাজনীতিতে ট্রেন্ডিং এ আছে এটা, যে আমেরিকার ফাঁদে বিএনপি সরকার, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথিত বাণিজ্য চুক্তি, গোপন চুক্তি, এটা এখন রাজনীতিতে ট্রেন্ডিং এ আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস নেক্সাস, ইউনূস সরকারের যে কিছু কমিটমেন্ট ছিল, দেখেন ইউনূস বাংলাদেশের ইতিহাসে একজন সেরা ব্যক্তিত্ব। বিতর্ক আছে তাকে নিয়ে। তিনি ক্ষমতা আসার পর মানুষ বলেছিলেন যে স্যার 5 বছর চাই, 5 বছর চাই। তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। এবং বাংলাদেশের ইতিহাস পরবর্তীতে যখন লেখা হবে, তখন ইউনূসকে যাতে মানুষ স্মরণ করে, যেমন ইউনূসের আমলেই এই সংস্কার হয়েছিল, সেই সংস্কার হয়েছিল, ইউনূস না আসলে এই সংস্কার বিএনপিও করতে পারতো না, এরকম একটা এভাবে ইতিহাসের অংশ হতে ইউনূস চান। এই বন্দোবস্ত তিনি করে গিয়েছেন। তিনি সংস্কার নিজেই অনেক কিছু করে গিয়েছেন, আসলে সেটা ইতিহাসে লেখা থাকবে। এখন বিএনপি যাতে বাকিটা করতে বাধ্য হয়, এই লাইনও ইউনূস করে গিয়েছে। তো বিএনপি চাইলেও ইউনূসের ওই ফাঁদ থেকে বের হতে পারবে না। ইউনূস বিএনপির নাকে বড়শি লাগিয়ে সেই বড়শির ছিপ তার হাতে রেখেছে। বিএনপি সব সংস্কার ইউনূস যা চাইবে সবই করতে হবে। কলকাঠি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কলকাঠি যেরকম ইউনূস, আলী রিয়াজ, খলিল রহমানরা নেড়েছেন, এরকম সংস্কারের কলকাঠিও ওটা ইউনূসই নাড়বেন। এটা এখন একটু অন্যভাবে দৃশ্যমান হচ্ছে। দর্শক, বিশেষ সাক্ষাৎকারে আলী রিয়াজ, সংস্কার না হলে পুরনো সংকটেই ফিরতে পারে দেশ। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে যে আলী রিয়াজ সাক্ষাৎকার কেনই বা দিচ্ছেন, আবার সে প্রথম আলো কেনই বা আলী রিয়াজের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে। বাংলাদেশে কত ইস্যু, কত ব্যক্তি, সেখানে প্রথম আলো শুধু এটা একটা পত্রিকা না, এটা একটা প্যারালাল রাষ্ট্র। এরা রাষ্ট্রকে প্রভাবিত করে। এরা বাংলাদেশের সরকার গঠন করে এবং সরকার পতন ঘটায়। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের কোন রেজিমকে খেয়ে দিতে পারে, কোন সত্যকে মিথ্যা বানাতে পারে, মিথ্যাকে সত্য বানাতে পারে, গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করতে পারে। দিস ইজ প্রথম আলো। এই যে তারেক রহমানের উপর যে ভয়ানক নির্যাতন 2007 সালে, এটা প্রথম আলো, ডেইলি স্টার করিয়েছে। এই সমস্ত বৈধতা উৎপাদন করেছে, ভিত্তি স্থাপন করেছে, গ্রাউন্ড তৈরি করেছে প্রথম আলো, ডেইলি স্টার। এবং এই প্রথম আলো আলী রিয়াজের সাক্ষাৎকার কেন নিচ্ছে? সামনে দেখবেন যে আসিফ নজরুলের সাক্ষাৎকার অলরেডি নিয়েছিল, আবার নিবে। মোস্তফা সরোয়ার ফারুকীর সাক্ষাৎকার নিবে।
এরপর দেখবেন যে ইউনুসকে দৃশ্যপটে আনবে প্রথম আলো ডেইলি স্টার। প্রথম আলো ডেইলি স্টার খুললেই দেখবেন যে ইউনুসের বিরাট ছবি, আলী রিয়াজের বিরাট ছবি, আসিফ নজরুলের বিরাট ছবি। ইউনুস যেটা চায় সেটা করবে, মানে যে সংস্কারগুলো ইউনুসের সাথে কথা দিয়েছিল যে এটা করবে সেটা করবে, এটা বিএনপিকে করতে হবে, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। এই যে আলী রিয়াজের সাক্ষাৎকার দেওয়া এবং প্রথম আলোর পক্ষ থেকে আলী রিয়াজের সাক্ষাৎকার নেয়, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা ওই যে যে ইউনুস গং বা যুক্তরাষ্ট্র গং বিএনপির মাধ্যমে যা করাবে সেই করানোর একটা প্রক্রিয়া, এটা এত সহজ সমীকরণ নয়। এবং আলী রিয়াজের যে কথাবার্তা, যে সংস্কার না হলে পুরনো সংকটে ফিরতে পারে দেশ, এটা একটা থ্রেট, এটা একটা হুমকি বিএনপির প্রতি। বিএনপি চালাকি করো, তোমরা কি চালাকি করবা না আমাদের সাথে যে কথা দিয়েছিল সেটা শুনবা? দেখবেন কিছুদিন পর সব সেটা শুনবে। কারণ পুরনো সংকটে ফিরতে পারে দেশ। কি পুরনো সংকট? সে আওয়ামী ফেসিবাদের আমলের মতো একটা সংকট ফিরে আসবে? এখন পুরনো সংকটের আলামত দেখলেই তো জনগণ বিএনপির বিরুদ্ধে খেপে যাবে। আর প্রথম আলো ডেইলি স্টার তখন বিএনপিকে ফ্রেমিং করবে যে এই যে পুরনো, এই যে বিএনপি দেখেন, এই বিএনপি তো পুরনো সংকট, আওয়ামী লীগ, বিএনপি জানাদার আওয়ামী লীগ, বিএনপিকে একদম আওয়ামী লীগের মতো করে প্যারালাল হিসেবে জাতির সামনে উপস্থাপন করবে প্রথম আলো। তখন জনগণ বিএনপিকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করবে, আওয়ামী লীগকে যা করেছিল সেটাই করবে। তো এই ঝুঁকির মধ্যে বিএনপি যাবে না। তখন তারা বলবে যে না না আব্বা, ইউনুস আব্বা, আপনি যা বলেন সেটা আমরা করব। এটা সামনে আরো দেখবেন। খেলা যে কোন লেভেলে চলছে এটা অনেকের কল্পনার মধ্যে ঢুকছে না। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও এই পরিষদ গঠিত হয়নি। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সরকারি দল বিএনপি ওই আদেশটিকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল হিসেবে আখ্যা দিয়েছে। সংস্কার ও গণভোট নিয়ে বিএনপি নানা অভিযোগ ও সংস্কারের ভবিষ্যৎ কি হতে পারে এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অনেক দীর্ঘ কথা, আমি সেই দীর্ঘ বিশ্লেষণে যাচ্ছি না। তবে আলী রিয়াজের যে কথা আমি যদি সাম আপ করি, তার কথার যে ধরন, এটা বিএনপির প্রতি এক প্রকার প্রচ্ছন্ন হুমকি, যে বিএনপি যদি এগুলো না করে তাহলে সে বিপদে পড়বে, তার কপালে বিপদ আছে এবং সেই আগের মতো অবস্থা চলে আসবে। এবং বিএনপি যদি এই সংস্কারগুলো না করে তাহলে এটা হবে তাদের প্রতারণা। যারা প্রতারণা করে তাদেরকে কি জনগণ চুমু দিবে? না, তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে। আর এদিকে জামাত, এনসিবি তারা তো আছে। তো দর্শক, বিএনপি আসলে যতই মোরামুরি করুক, আলী রিয়াজ, ইউনুস, আসিফ নজরুল গং, তারা পর্দার অন্তরালে এগুলো দেখে হাসছেন যে বাবা বিএনপি, তোমরা 2 দিন পর তো আব্বা আব্বা বলে এগুলো সব বাস্তবায়ন করবো, আমরা জানি, এবং কিভাবে করাতে হবে সেটাও বিএনপি তোমরা দেখবা। হঠাৎ কি এমন ঘটলো? বিএনপি কি সত্যি ভালো হয়ে গেছে? দর্শক, তারেক জিয়া এত ভালো ভালো কথা বলছেন কেন? চারিদিকে ভালোর ছড়াছড়ি, ব্যাপারটা কি? আসলেই কি বিশ্বাস করা যায় তারেক জিয়াকে? দর্শক, পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ তো ইউরোপ আমেরিকার মতো কথা, এ তো হাইলি সিভিলাইজড কান্ট্রির মতো কথা। আপনি যদি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে বা ইউরোপের যে কোনো দেশে যান, সেখানে পুলিশ যেরকম, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও, যে পুলিশ কোনো দলের নয়, পুলিশ সবার। আপনি যদি সৌদি আরব, দুবাই, কাতার যান, কাছের দেশের কথা বললাম, আর দূরে যদি ইংল্যান্ডে যান কিংবা যুক্তরাষ্ট্রে যান, বেলজিয়াম, জার্মানিতে যান, পুলিশ হচ্ছে আইন অনুযায়ী চলে। কে কোন দলের এটা তাদের কাছে মোটেও বিবেচ্য নয়। এবং দলের লোকজন ভুলেও পুলিশকে প্রভাবিত করতে যায় না, বা পুলিশকে প্রভাবিত করা সম্ভব এটা কেউ কল্পনাও করে না। আইন অনুযায়ী চলে। কোনো এমপিও যদি কোনো আইন ব্রিজ করে, তাকে সে পুলিশ ধরে নিয়ে যায় বা নিয়ে যাবে, সে যেই হোক না কেন। এবং সন্তান বাবা মার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মানে আইন ইজ আইন। সে আইন কতটুকু যৌক্তিক অযৌক্তিক এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আইনের শাসন যদি দেখতে চান, ইউরোপ আমেরিকায় যান। এখন আমাদের প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলছেন যে পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে। মনে হচ্ছে জন্য তো ইউরোপ আমেরিকা। আসলে কি বিএনপি এত ভালো হয়ে গেছে? না, এই প্রধানমন্ত্রী এই কথায় গলার কোনো কারণ নেই।
প্রধানমন্ত্রী বলছেন এটা জাস্ট থিওরিটিক্যাল, কিন্তু বাস্তবে পুরোপুরি উল্টো। এখন তো উল্টো, আগামী 5 বছরও এই দৃশ্যের কোনো পরিবর্তন হবে না। এমন ভাবে বলছেন যে পুলিশ কোনো দলের নয়, মানে কি আইন অনুযায়ী পুলিশ পরিচালিত হবে। আসলে বাস্তবে আপনি থানাগুলোতে যান, বিএনপির কথায় পুলিশের ওসি, এসপি, এসআইরা কান ধরে উঠে আর বসে। বিএনপি যদি বলে এইটা করো, এইটা করো, এইটা করবে না, এটা করবে না। বিএনপি নেতাদের কথার বাইরে কিচ্ছু করার মুরদ রাখে না। এমনকি পুলিশ ধরেই নিয়েছে এখন বিএনপির কথা চলতে হবে। সরকার না, জাস্ট বিএনপির পদ আছে ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে। এরকম কেউ যদি থানায় যায় তাহলে তো পুলিশ তাকে আব্বা আব্বা করে, দলের নয় মানে। আচ্ছা, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন বিএনপির নেতা আপনার বিরুদ্ধে, আপনি একজন নন পলিটিক্যাল ফিগার, আপনার টাকা পয়সা নাই, গরিব, আপনার উপর নির্যাতন করলো, আপনি থানায় অভিযোগ নিয়ে গেলেন, ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানা অভিযোগ নিবে? নেভার। আমি ভালোভাবে জেনে গবেষণা করে বলছি, যদি কোন রকম শুনে, মানে থানায় যদি আপনি অভিযোগ নিয়ে যান, তাহলে প্রথমেই তারা জিজ্ঞেস করে যে আসামির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। রাজনৈতিক পরিচয় থাকলে ভাই একে আসামি করে না, কারণ একে ধরা যাবে না। এমনকি আপনি যদি কোর্ট থেকে ওয়ারেন্ট আনতে পারেন কোনো আসামির বিরুদ্ধে, তখনও পুলিশ খোঁজে যে আগে তার সরকার দলের সম্পৃক্ততা আছে কিনা। যদি সরকার দলে কোনো পদ পদবি থাকে তাহলে তাকে ধরতে যাওয়া যাবে না। আর কোর্টের যেহেতু নির্দেশ, ধরতে গেলেও আগে বলতে হবে যে ভাই আপনাকে ধরতে যাচ্ছি, আপনি সরে যান। সমস্ত থানা পুলিশ এটাই করে, সমস্ত, এটা ব্যতিক্রমী না, এইটাই কমন চিত্র। সরকারি দলের লোকজনকে ধরবে এটা কেউ কল্পনাও করতে পারে না, তাদের বিরুদ্ধে কেউ মামলা নেবে এটা কেউ কল্পনাও করতে পারে না। তাহলে পুলিশ কোনো দলের নয়, পুলিশ আইন অনুযায়ী চলে, তারেক রহমানের এই কথা তো ভুয়া। আপনি চেক করে দেখেন, থানায় যান। তাহলে এখন আপনারা বলবেন যে না 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 ভাই, এটা পুরোপুরি ঠিক নয়, কারণ অনেক জায়গায় দেখছি যে ছাত্র দলের জেলা পর্যায়ের নেতাকে পুলিশ ধরে নেয়, বিএনপির উপজেলা সভাপতিকে পুলিশ ধরে নেয়, বিএনপির বিভিন্ন পদধারী নেতাকে তো আমরা ধরতে দেখছি, পুলিশ ধরে নেয়, ডিবি ধরে নেয়, এরকম তো দেখছি প্রতিনিয়তই। দুই একটা চাঁদাবাজি মামলায়, মাদক মামলা এটা ঘটে। কিছুদিন আগে কুমিল্লায় ঘটেছে, এক উপজেলা বিএনপি সভাপতিকে পুলিশ ধরে নিয়েছে। এর আগে বরগুনায় এক জেলা ছাত্রদল নেতাকে মাদক সহ পুলিশ ধরেছে। তো এরকম তো ঘটে। সরকার দলের প্রভাবশালী লোকজন যাদেরকে পুলিশ আব্বা আব্বা করার কথা, তাদের অনেককে তো ধরে। হ্যাঁ, এটাও সত্য যে তাদের অনেককে ধরে, কিন্তু এই মেকানিজমটা কি? সাপোজ বিএনপির মধ্যে 2টা 3টা বা 5টা গ্রুপ আছে। এখন আপনি আপনার যে অন্যায় করেছে বা চাঁদাবাজি করেছে, এরকম কোন বিএনপি নেতাকে আসামি করে তাকে তখনই ধরাতে পারবেন মামলার বাদী যদি তার চাইতেও বড় প্রভাবশালী গ্রুপের বিএনপি নেতা হয়। এর মানে বিএনপির বড় নেতারা বা বেশি পাওয়ারফুল নেতারা কম পাওয়ারফুল নেতাদেরকে ধরাতে পারে বা মামলা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিংবা প্রতিপক্ষের কেউ কখনোই বিএনপির কাউকে পুলিশ মামলায় নেবে না, নেওয়াতেই পারবেন না। যেমন এই যে শাহবাগ থানা ঘটনাটা বলি, শাহবাগ থানায় সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে এভাবে পিটিয়েছে। হাসিনার ছাত্রলীগ এত বড় সন্ত্রাসী ছিল, কিন্তু কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে পিটিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। এরপরে ডাকসু নেতাদের ইতিহাসে এরকম নেই, ডাকসু নেতাদের থানার মধ্যে বসে প্রতিপক্ষ ক্ষমতাসীন ছাত্র সংগঠন পিটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর ইতিহাসে এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না। ডাকসু নেতারা মানে সম্মানিত, ঠিক আছে, সন্ত্রাসীরা অপকর্ম করেছে, কিন্তু দফায় দফায় ডাকসু নেতারা মামলা দিতে গেলেন, সাংবাদিক নেতারা মামলা দিতে গেলেন, কিন্তু কোনো মামলা নিয়েছে কোথাও দেখেছেন? শাহবাগ থানার পুলিশ বা ওসি মাঝে মাঝে উধাও হয়ে যায়, আবার বলেন যে উপরে নির্দেশ ছাড়া মামলা নেওয়া সম্ভব না।